আচ্ছা, এতক্ষণ ইউটিউবে ছিলাম অনলাইন। আজকে ইউটিউবে একটা পুরনো জমিদার বাড়ির কালনা পাতিল পাড়ায় সেনগুপ্ত জমিদারি, সেখানকার পুরনো জমিদার বাড়ির একটা রহস্যজনক গল্প শেয়ার করেছি। যারা তোমরা মিস করে গেছো তাদেরকে বলবো একবার শ্রেয়া সেনগুপ্ত আচার্য ব্লগস আমার চ্যানেলে গিয়ে তোমরা এই গল্পটা শুনে নিতে পারো। ওকে, ঈশিতা মুখার্জি লিখছে হাই হ্যালো, আস্তে আস্তে তোমরা সবাই জয়েন করো, আমি ওয়েট করছি। একটু বলে দিই, সামনে কিছুটা প্রমোশনাল পার্ট থাকে আমার প্রত্যেকটা ভিডিওতে। যদি কেউ আমার পরে রেকর্ডেড লাইভটা দেখবে, তারা যদি প্রমোশনাল পার্টটাকে অ্যাভয়েড করতে চাও তাহলে সামনে থেকে একটু স্কিপ করে যাবে, স্কিপ করে গিয়ে তোমরা মেন স্টোরিতে ডাইরেক্টলি ইন করতে পারবে। আর যদি কেউ আমার সাথে এমনি গল্প করতে ইন্টারেস্টেড থাকো বা ভালো লাগে, তাহলে আমার সব কথাই বসে বসে শুনতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা এসে গেছি, সবাই তাড়াতাড়ি এসো, জয়েন করো। মৌমিতা লিখছে কি সুন্দর। আবারও বলছি, আজকে কিন্তু একটা দারুণ জমিদার বাড়ির গল্প শেয়ার করেছি, প্রচন্ড ভয়ানক, একদম রিয়েল লাইফ একটা ইনসিডেন্ট। সেটা কিন্তু যারা মিস করেছো তাদেরকে রিকোয়েস্ট করব একবার অবশ্যই তোমরা যাবে গিয়ে শ্রেয়া সেনগুপ্ত আচার্য ব্লগস ওই চ্যানেলে, তোমরা ওই গল্পটা পেয়ে যাবে। লেটেস্ট যে স্টোরিটা আছে আমি শেয়ার করে এসেছি এক্ষুনি, তো সেটা শুনো, অবশ্যই শুনো। আচ্ছা, শ্বেতা লিখছে অলওয়েজ উইথ ইউ দিদি ভাই, লাভ ইউ আ লট, লাভ ইউ টু ডিয়ার। পৌলমি আবার আমাকে কনফার্ম করেছে অল ক্লিয়ার শ্রেয়াদি, থ্যাংক ইউ সো মাচ পৌলমি। আচ্ছা, পৌশালী চ্যাটার্জি লিখছে হাই দিদি, এসে গেছি। ঠিক আছে, পৌশালী আমাদের সাথে চলে এসেছে, আর অলরেডি আমি ইউটিউবেও একবার শেয়ার করেছি, তো আরও কিছু মানে এখানেও আরেকবার আমি ফেসবুকে শেয়ার করি। আমি যখন পৌশালীর থেকে একটা গিফট হ্যাম্পার পেয়েছি না, আমি তো দেখছি যে মানে কি ছেড়ে কি দেখাবো, প্রচুর গিফটস তার মধ্যে। তো আজকে তার মধ্যে থেকে কিছু জিনিস তোমাদেরকে দেখাই কি কি আমি পেয়েছি পৌশালীর কাছ থেকে গিফট বক্সে। ওটা মানে প্যান্ডোরা বক্সের মতো এরকম ছিল। এখানে দেখো কালার বাস বলছে, এটা হচ্ছে তোমার মার্সের দুটো খুব সুন্দর কালারের ও নেল পলিশ আমাকে পাঠিয়েছে। এই নেল পলিশগুলো ওর কাছে, এই বড় নেল পলিশগুলোর প্রাইস হচ্ছে অনলি 55। ওর কাছে প্রচুর ব্র্যান্ডসের প্রচুর নেল পলিশ, লিপস্টিক, কাজল, হিউজ ভ্যারাইটি, হিউজ কালেকশন অ্যাভেলেবেল আছে। আর যারা যারা নেল পলিশ পরতে ভালোবাসো, রেগুলার নেল পেন্ট চেঞ্জ করতে ভালোবাসো, তাদের জন্য আমি বলবো, সাজেস্ট করব, গো ফর দিস। মানে এইটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের, এটা যাচ্ছে অ্যালোভেরা ফ্লেভারের। এগুলো হচ্ছে 30টা করে প্যাডস থাকে এগুলোর ভেতরে। এগুলো হচ্ছে নেল পলিশ রিমুভাল প্যাডস। এখন আর ওই পুরোনো জামানার তুলো কেনো রে, রিমুভার কেনো, মানে ওই রিমুভার কিনে সেটাকে ঢালো রে, তারপরে আবার ঘষে ঘষে নখ তোলো রে, অত সময় নেই। তোমরা এটা কিনে নিলে 30+30 যদি দুটো থাকে তোমার কাছে, তো এমনিতেই 60 টাইমস মানে তুমি আরামসে নেল পলিশ লাগাও আর ওঠাও, কোনো চাপ হবে না। তো ভীষণ ভালো এই প্যাডসগুলো। তো যদি কেউ নেল পলিশ কিনছো পুজোতে, এগুলো অবশ্যই নাও। এগুলোর মার্কেট প্রাইস যায় 99, কিন্তু এগুলো ওর কাছে স্পেশাল অফার প্রাইস জাস্ট 85 অ্যাভেলেবেল আছে। যারা নেল পলিশ লাভার্স তারা ডেফিনেটলি অলং উইথ নেল পলিশ এগুলো একবার ট্রাই করে দেখতে পারো। এছাড়াও আমাকে আরো অনেক কিছু পাঠিয়েছে। আজকে আমি যে সিঁদুরটা পরেছি, এটা হচ্ছে এই ওশিয়ার এই সিঁদুরটা আমি আজকে পরেছি। এটা দেখো ওশিয়া কালার্সের, এটা রেড আর মারুন কালার ওর কাছে অ্যাভেলেবেল থাকে। অসম্ভব মিষ্টি একটা স্মেল আর সুন্দর কালারেশন এই সিঁদুরটার। তো এই সিঁদুরগুলো ওর কাছে অ্যাভেলেবেল আছে। এটার প্রাইস যায় যদিও 155, কিন্তু ওর এখন ফ্ল্যাট 10% অফ দিচ্ছে, 140 অনলি। ওকে, 140 অনলি। এছাড়াও ওর কাছে অনেক রকমের জিনিস পাওয়া যায়। যাদের নাকের ওপরে ডেড সেলসের প্রবলেম আছে পুজোর আগে, তারা ডেফিনেটলি এটা ওর কাছ থেকে একটা নাও। সেটা হচ্ছে D10 নোজ পোর স্ট্রিপস। এই স্ট্রিপস গুলো আমি একটু দেখাচ্ছি, একটা স্ট্রিপ দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এরকম সিঙ্গেল স্ট্রিপ আছে তোমার 10 রুপিজের। এটা যদি কেউ 10টার এই টোটাল পাউচটা নাও, সেটা 100 রুপিস প্রাইস আছে। ও কিছু হয়তো অ্যাড অন ডিসকাউন্টও তোমাদেরকে দিতে পারে। তো এইটা হচ্ছে তোমার এরকম সিঙ্গেল স্ট্রিপ। এগুলো যদি তুমি সঙ্গে রাখো, তো তোমার ডেইলি বেসিস আর কোনো ফেসিয়ালের দরকার নেই। এটা তুমি ইউজ করে নিলে তোমার যে ব্ল্যাকহেডস গুলো থাকে বা যেটা তোমার ডেড সেল প্রবলেম থাকে না, বিশেষ করে নোজের ওপরে যে পার্টটা, এটা অনেকের প্রবলেম থাকে, এটা আরামসে তুমি বাড়িতে রিমুভ করে নাও। খুব ভালো এই প্রোডাক্টটা।
এছাড়া মেকআপ রিমুভাল ওয়াইপসও আমাকে পাঠিয়েছে, এটা NYB এর আছে, এটাও খুব ভালো। এটার প্রাইস আছে 100, এখানে প্রায় 25টা এরকম ওয়াইপস রয়েছে। তো এই পাউচটাও খুব ভালো লেগেছে আমার। তো ওর কাছে তুমি যে কোনো কম থেকে বেশি দামের মানে ম্যাট্রিক্সের ফুল হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার প্যাকেজ থেকে স্টার্ট করে মানে যে কোনো বড় বড় ব্র্যান্ডের স্কিন কেয়ার হেয়ার কেয়ার প্রোডাক্টস থেকে স্টার্ট করে লিপস্টিক, নেল পলিশ, ফাউন্ডেশন সব অ্যাভেলেবেল আছে। তুমি জাস্ট তোমার বাজেটটা বলবে, তোমার রেঞ্জটা বলে দেবে, সেই রেঞ্জ ওয়াইজ ও কিন্তু তোমাদেরকে সমস্ত কিছু নিজে যেটা ওই তোমার বাজেটের মধ্যে সব থেকে বেস্ট ফিট হবে সেটাও সাজেস্ট করে দেবে। আরও নিকোর জন্য কত ক্লিপস পাঠিয়েছে দেখো, এই দেখো এগুলো বাচ্চাদের ক্লিপসগুলো ওর কাছে, এগুলো এরকম 20-30 রুপিসের প্রচুর এরকম অ্যাভেলেবিলিটি রয়েছে। ক্লাচার্সগুলো আমি দেখে পুরো একদম এত মিষ্টি, তোমাদেরকে শেয়ার করি। দেখো বড় ক্লাচার্সগুলো ছাড়ো, বড় ক্লাচার্সগুলো তো তবু আমরা দেখতে পাই, ওর কাছে এরকম 30 to 60 রেঞ্জের মধ্যে প্রচুর ক্লাচার্স অপশনও রয়েছে। বাট ও বাচ্চাদের জন্য না প্রচুর সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস পাঠিয়েছে। দেখো এই যে বাচ্চাদের ক্লাচারগুলো আমার খুব ভালো লেগেছে। এই দেখো ছোট্ট একটা বাটারফ্লাই পাঠিয়েছে, একটা ছোট্ট এখানে একটা গোল্ডেন কালারের আছে, একটা বো আছে, বোটা আমার খুব কিউট লেগেছে। এগুলো মিকোর জন্য ভেরি মাচ পারফেক্ট। দেখো একটা ছোট্ট বো আছে। তো এরকম ছোট ছোট এগুলো 5 টাকা থেকে স্টার্টিং আছে, কি কিউট দেখো। মানে ওর কাছে কিন্তু কোনো লিমিটেশন নেই, তুমি যদি এটা 5 টাকার ক্লিপও কেনো হ্যাপি টু তোমাকে হ্যাপিলি ও সেটা তোমাদেরকে সার্ভ করবে। তো তোমরা চাইলে পৌশালির সাথে যোগাযোগ করে নিতে পারো, ওর কাছে প্রচুর ভ্যারাইটি অফ অপশন আছে। তোমার যে কোনো স্কিন কেয়ার ডিওড্রেন্ট থেকে স্টার্ট করে যে কোনো কসমেটিক প্রোডাক্ট, যে কোনো হেয়ার প্রোডাক্ট, যে কোনো কিছুর জন্য তোমরা পৌশালির কাছে অ্যাপ্রোচ করতে পারো। নিজের বাজেট বলে দাও, ও তোমাদেরকে সেই বাজেটে ফিট হবে এরকম বেস্ট প্রোডাক্ট সাজেস্ট করবে। ওর নাম্বারটা আমি বলে দিচ্ছি 7439899488, 7439899488। এটা যাচ্ছে হচ্ছে পৌশালির নাম্বার, পৌশালি চ্যাটার্জি। আর তোমরা যারা ওকে যোগাযোগ করবে এই নাম্বারে ওকে কন্ট্যাক্ট করে নিতে পারো। তার সাথে দেখো আমি আজকে একটা খুব সুন্দর পিওর কটন খাদি শাড়ি পরে রয়েছি। আমার এই শাড়িটা আজকে স্পন্সর করেছে জয়ন্তী। আমি দেখি ও একটা ছোট্ট চিঠি লিখে পাঠিয়েছে, প্রিয় শ্রেয়া, অদিতির কাছ থেকে যখন প্রথম তোমার নাম্বার পেয়েছিলাম ভাবতে পারিনি এত অল্প দিনের মধ্যে তুই এতটা আমার কাছের হয়ে উঠবি। তাই তোমার আমার সম্পর্কটা যাতে সারা জীবন এরকমই থাকে, প্রফেশনাল থেকে যেন আরো অনেক দূরে এগোয়, অনেকটা আপন হয়ে গেছে। শাড়িটা পরেই সাধারণ একটা শাড়ি পাঠালাম কিন্তু অনেকটা ভালোবাসা দিয়ে। থ্যাংক ইউ সো মাচ। এত মিষ্টি করে যখন কেউ আমাকে কিছু পাঠায় সেটা কিন্তু আর প্রমোশনের রেঞ্জে থাকে না, এটা কিন্তু সত্যি প্রফেশনাল রেঞ্জের অনেকটা বাইরে বেরিয়ে যায়। একটা মিষ্টি মানুষ জয়ন্তী। জয়ন্তীর কাছে মেইনলি যারা যোগাযোগ করতে পারো, যারা রেগুলার তাদের শাড়ি পরতে হয়, যারা স্কুল টিচার্স, যারা এমন কোনো ওয়ার্ক প্রফেশনে আছো যে রেগুলার তোমাদের শাড়ি পরতে হয়, তা কেন আমি এটা বললাম, ওর কাছে এই শাড়িটার প্রাইস আছে 620। এটা একটা পিওর কটন খাদি শাড়ি আছে, সিম্পল শাড়ি। দেখো পুরো হোয়াইটের ওপর যাচ্ছে, বেস নিচের লাইনটা যাচ্ছে পুরো টেম্পল পার যাচ্ছে, আর ওপরটা পুরো আম পাড়ের ওপর যাচ্ছে। ওপরটা আমের মতো কলকা কলকা করা রয়েছে ওপরের পুরো পার্টটা, আর নিচের পার্টটা চলে যাচ্ছে হচ্ছে পুরো টেম্পল পার। তো একদম সিম্পল সোভার পিওর কটনে, মানে একদম। আর কি বলবো, বাজেট ফ্রেন্ডলিও। এটার প্রাইস আছে 620। আমি সবসময় সাদা লাল পাড়ে শাড়ি শুনলে আমাদের মনে না গর্জিয়াস লুক কিছু, কিন্তু যারা অ্যাকচুয়ালি পুজোর কাজের মধ্যে ইনভলভ থাকে তাদের ক্ষেত্রে না যতই বলো অষ্টমীর দিন একটা গর্জিয়াস শাড়ি সকালবেলা উঠে পরে নিলে খুব মুশকিল হয়ে যায়। তো বেসিক্যালি আমাদেরকে যেটা করতে হয়, কেমন সবকিছু একটু লাইট, মানে কেমন অন্ধকার অন্ধকার লাগলো না হঠাৎ, যাই হোক। তো যেটা আমাদেরকে বেসিক্যালি করতে হয় যে এমন একটা কিছু চুজ করা দরকার যেটা দেখতেও আমাকে ভালো লাগবে, পারপাসটাও আমার লাল পেরে সাদা শাড়িটা পরার পারপাসটাও আমার সলভ করবে, অথচ আমার কমফর্ট জোনটাও থাকবে, আমি আনকমফোর্টেবলও হব না কোনো একটা জিনিস পরে। তো এটা একদম সেই রকম পারফেক্ট একটা চয়েস। যারা পুজোর, যাদের নিজেদের বাড়িতে পুজো আছে, যারা পুজো করো, যারা পুজোর সময় নিজেরা লাল পেরে সাদা শাড়ি পরতে চাও কিন্তু একটু কমফোর্টেবল কিছু, যেটা খুব বেশি এত ওভার গর্জিয়াস হয়ে গেল যে গরমের মধ্যে ম্যানেজ করতে পারবো না, সেরকম কিছু নয়, তাদের জন্য বলবো একদম পারফেক্ট একটা চয়েস। ঠিক আছে, আমি একবার ওর নাম্বারটা শেয়ার করি, 9875376245,
9875376245 এই নম্বরে তোমরা জয়ন্তীকে অবশ্যই যোগাযোগ করতে পারো। দেখো পৌশালী চ্যাটার্জি, পৌশালী আমাদের সঙ্গে জয়েনও করেছে এবং ওর লিঙ্কটা আমার লাইভে শেয়ারও করছে সম্ভবত। তোমরা ওর লিঙ্কে জয়েন করতে পারো, কারণ ওর কাছে যেহেতু কসমেটিক্স প্রোডাক্ট বা স্কিন কেয়ার প্রোডাক্টস, ও প্রতিদিন বোধহয় ওর মানে ওর যে পার্সোনাল প্রোফাইলটা আছে ওখানে বোধহয় 10টা থেকে এরকম কিছু ওর প্রোডাক্টস এর লাইভ করে। তো যারা তোমরা ইন্টারেস্টেড, মানে আমার কাছে তো কিছু প্রোডাক্ট মাত্র তোমরা দেখলে, আরো অনেক প্রোডাক্ট যারা দেখতে ভালোবাসো তারা ওর ওই প্রোফাইলটা একবার ক্লিক করে দেখতে পারো, ওর প্রোফাইলটা একবার তোমরা ফলো করে রাখতে পারো, সো দ্যাট আস্তে আস্তে কি হবে তোমাদের রিচটা একটু মানে তোমরা ওর কাছে পৌঁছতে পারবে এবং অটোমেটিক্যালি তোমরা ওর অনেক বেশি প্রোডাক্টস দেখতে পাবে, রাইট? ঠিক আছে, হ্যাঁ এটা এই নাম্বারে কল করা যাবে। হ্যাঁ আমি যে নাম্বারগুলো প্রোভাইড করে দিচ্ছি, পৌশালীরও যে নাম্বারটা দিলাম, জয়ন্তীরও যে নাম্বারটা দিলাম, সেই নাম্বারগুলোতে তোমরা রেসপেক্টিভলি কল করলে তোমরা পৌঁছাতে পারবে এবং নিজেদের প্রয়োজনীয় জিনিসটা নিয়ে নিতে পারবে। জয়ন্তীর নাম্বারটা আবার বলছি 9875376245। ঠিক আছে, এটা একটা পিওর কটন খাদি যাচ্ছে, যেটা এক্সেলেন্ট দেখতে। অ্যান্ড জয়ন্তী ওয়ান্স अगेन থ্যাংক ইউ সো মাচ। এত ভালোবাসায় মোরা যে কোনো জিনিস পরিধান করতেও কিন্তু আরো বেশি ভালো লাগে। এবার আমি আর কথা না বলে যাব হচ্ছে গল্পটাতে, এবং গল্পটা শুনে ভয় না পেলে তো আমার নাক কাটা যাবে। চলো এবার গল্পটা বলি। গল্পটা খুব অদ্ভুত একটা ঘটনা, শোনো। দুটো গল্পই বলে দিচ্ছি। নন্দিতা ঘোষ, নন্দিতাদি আমাকে দুটো গল্প পাঠিয়েছিল। একটা খুব ছোট্ট একটা এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে নন্দিতাদির নিজের, আর একটা হচ্ছে নন্দিতাদির ঠাকুমার ঘটনা। তো আমি আগে ওই নন্দিতাদির নিজের যে একটা ছোট্ট অভিজ্ঞতা সেইটা একটু বলে দিচ্ছি, তারপরে আমি মেন ঘটনাটায় যাব, যেটা নন্দিতাদির ঠাকুমার ঘটনা। তো নন্দিতাদির সাথে যে ঘটনাটা, সেটা হচ্ছে ওনারা অ্যাকচুয়ালি হচ্ছে নর্থ বেঙ্গল রায়গঞ্জ থেকে বিলং করেন। ঠিক আছে, তো 2 বছর আগে ওনারা একটা নতুন বাড়িতে ওনারা শিফট করেছিলেন, যে বাড়িটা সম্পর্কে না কিছু রিউমার্স বাড়িতে ঢোকার আগে ওনারা শুনেছিলেন যে ওই বাড়িটাতে যেই ঢুকছে কিছু না কিছু যেন একটা সমস্যা মানে হয় এবং বাড়িটাতে কেউ টিকতে পারে না। তা শুধু তাই নয়, অনেকের মৃত্যু পর্যন্ত ওই বাড়িতে ঘটেছে। এবার এই ব্যাপারগুলো অনেকে কাকতালীয় বা নিয়তি ভাবে অনেকেই বলে যে দূর এইসবের কোনো মানে হয় না, এরম ভাবে এত সুন্দর একটা স্পেস বা জমি ছেড়ে দেওয়ার কোনো, এত কমে পাচ্ছি যখন নিয়ে নিই, এই ব্যাপারটা তো অনেকেরই থাকে। তো সেই হিসাবে নন্দিতাদের ফ্যামিলি এই বাড়িটা নিয়েছিল। ওনাদের আগে একজন ডক্টর নিয়েছিলেন, একজন অর্থোপেডিক। তো শুনেছিলেন যে ওই ডক্টরেরও নাকি এই বাড়িতে ঢোকার কিছুদিনের মধ্যেই তার বাবা মারা যায়, এবং তিনিও না মানে একদম স্পট ডেড হয়ে গেছিলেন ওনার বাবা পড়ে গিয়ে। তারপরে ওই ডক্টরেরও ব্লাড ক্যান্সার হয় এবং তারপরে উনিও রীতিমতো সেই ট্রিটমেন্ট করাতে করাতে দেউলিয়া অবস্থা। তো খুবই অল্প দামে উনি এই বাড়িটা বিক্রি করছিলেন, তো তখন ওরা বাড়িটা কিনে নেয়। এইবারে ওই দিদি বলছেন যে আমার একটা বদ অভ্যাস আছে, সেটা কি বলতো, আমি না মাঝে মাঝে সন্ধ্যের দিকে একটুখানি ওই পান খাই, পান খেতে খেতে না পানের পিকটা জানলার কাছে গিয়ে এরকম ফেলে দেয়, অনেকে ফেলে না এরকম জানলার পিকটা গিয়ে ঠুক করে ফেলে দিই। তো বলছে আমি সেদিনকে হঠাৎ ওরকম পিকটা ফেলতে গিয়ে আমার না পরিষ্কার একটা ফিলিংস এলো, আমি বুঝতে পারলাম আমি না কারোর একটা গায়ের ওপর ফেললাম। তুমি যদি এমনি মাটিতে গিয়ে পড়লো তাহলে দেখবে একটা থপ করে আওয়াজ হবে, তুমি কিন্তু বুঝতে পারবে জিনিসটা গিয়ে মাটিতে পড়লো। কিন্তু উনি বুঝতে পারলেন যে কারোর একটা গায়ের ওপর গিয়ে জিনিসটা পড়েছে। আমরা যদি একটা জল ছুঁড়ি কারোর গায়ে গিয়ে পড়ে, দেখবে এক রকমের ফিলিংস হবে। আবার সেই জলটা যদি মাটিতে মেঝেতে পড়ে যায়, তুমি কিন্তু সেটা ফিল করতে পারবে, তোমার কিন্তু অন্যরকম একটা ফিলিংস হবে। তো উনি বলছেন আমি পরিষ্কার বুঝতে পারলাম যে এটা লোমশ টাইপের কিছু একটা অনুভূত হলো আমার, এবং একটা কিছুর গায়ের ওপর গিয়ে আমার পিকটা পড়লো। আমার একটু গাটা শিউরে উঠলো যে এ বাবা এটা কি ঠিক হলো, কি জানি কোনো বিড়াল টিড়ালের ওপর গিয়ে ফেললাম কিনা। তো উনি সেদিনকে সরে আসেন, কিন্তু ওই যে স্বভাব বশত মানুষ আবারও একবার একটু ভয় পেলেও করে ফেলে কাজ। তো আবারও একদিন কি হয়েছে, ওরকম নন্দিদাদি ওইরকম পানের পিক চিবোতে চিবোতে পানটা হট করে ওরকম ফেলেছে জানলা দিয়ে। সেদিনও কিন্তু দিদি একদম পরিষ্কার বুঝতে পেরেছেন যে কোনো একটা লোমশ কিছুর ওপরে গিয়ে পড়েছে। আর তারপর দিন থেকেই শুরু হলো দিদির সমস্যা। মানে সেই রাতের পর থেকে মানে ওনার একদম বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, উনি ঠাকুর ঘরে ঢুকতে অবধি পারেন না। বলে আমার এমন অবস্থা হয়েছিল, যে মানুষ আমি সারা দিন ঠাকুর বাকুর নিয়ে থাকতে ভালোবাসি শ্রেয়া, সে পুরো মানে একদমই আমি ঠাকুর ছোঁয়া বন্ধ করে দিতে পারলে বাঁচি। আমি থাকতেই পারছি না ঠাকুর ঘরে, ঢুকছি তো একটু জল মিষ্টি দিয়ে না আমার অস্বস্তি হচ্ছে, মানে এমন হচ্ছে যে আমি কতক্ষণে ঠাকুর ঘর থেকে বেরোবো। আমি তাড়াতাড়ি করে আবার ঠাকুর ঘর থেকে বেরিয়ে চলে আসছি। সবাই আমায় বলছে কি হয়েছে, কি সমস্যা তোমার? তো বলছে আমি বুঝতে পারছি না তো আমার এক্স্যাক্টলি কি সমস্যাটা হচ্ছে, কিন্তু আমি ঠাকুর ঘরে থাকতে পারছি
পাচ্ছি না। তারপরে শুধু তাই নয়, মানে একটা অদ্ভুত ব্যাপার, উনি শাকসবজি খেতেই বেশি ভালোবাসেন, বলে আমি একটুখানি শাকাহারি বলতে পারো। সে অদ্ভুতভাবে তার একটা অ্যাফিনিটি এসছে মাছ মাংসের উপর, শুধু বাজার থেকে মাছ আনো, মাংস আনো, আর বসে বসে বলছে আমি ভাতটা তো পারলে না খাই, আমি শুধু কাঁচা মাছ আর ভাত খাচ্ছি, মাংস খাচ্ছি, কাঁচা মাছ আর মাংস খাচ্ছি। সে একটা বিধ্বস্ত অবস্থা। তো তখন মানে ওনার এই অবস্থা দেখে ওনার বাড়ির আশপাশে বোধহয় একজন প্রতিবেশী ছিলেন, উনি বলেন যে আমার কিন্তু ঠিক লাগছে না, ওর এই যে পরিবর্তনগুলো হঠাৎ করে কেন হবে, আর বিছানা থেকে একটা এরকম মেয়ে, এত প্রাণবন্ত, এত কর্মঠ মেয়ে, সে উঠতে পারছে না, ঠাকুর ঘরে যেতে চাইছে না, মাছ মাংস খাচ্ছে, তো ভালো সাইন লাগছে না। তো উনি তখন বলেন আমি একজন গুণিনকে পাঠাচ্ছি, সেই গুণিন গিয়ে ওকে দেখুক। তো ওই গুণিন যখন আসে ওই বাড়িতে, এবং ওই বাড়িতে উনি দুর্গাপুজোও করতেন, তো ওই গুণিন মানে গুণিন ঠিক নয়, মানে পুরোহিত আছেন, উনি কিছু কিছু পারেন কাজ করতে। তো উনি আসেন, উনি এসে বলছে যে তুই যেহেতু অত্যন্ত ঠাকুর বিশ্বাসী, সেই কারণে কিন্তু তোর এখনো পর্যন্ত কোনো বড় ক্ষতি হয়নি, তুই টিকে আছিস। তুই যদি মানে এতটা যদি স্ট্রং তোর অরা পাওয়ারটা না হতো না, তাহলে এই জিনিসটা তোকে মেরে দিত। তো বলছে এটা কি? তো বলছে তোরা কখনো জানিস এই বাড়ির ইতিহাস সম্পর্কে কিছু জানিস? তো তখন বলছে কেন বলো তো? বলছে এই বাড়িতে নিশ্চয়ই কোনো একটা খুব নৃশংস বা খুব করুণ কোনো কাহিনী আছে। তো তারপরে যখন ওই পাড়ার আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করা হয়, তখন ওরা জানতে পারে এই ডাক্তার তো অনেক পরে এসেছিল যে বিক্রি করলো ওদের বাড়িটা, তার অনেক আগে আরো বেশ কয়েকটা পরিবারের কাছে এই বাড়িটা হাত বদল হয়েছে, এবং তারাও সব একে একে মারা গেছে, না তো ছেড়ে দিয়েছে। এ বাড়িটা যে করেছিল, সে বাড়িটা করার পরে তার হঠাৎ করে আর্থিক অবস্থা ভীষণ পড়ে যায়, এবং তারপরে তার প্রফেশন ছিল সে প্রত্যেক দিন রক্ত দিয়ে, নিজের রক্ত বিক্রি করে 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 সে মানে সংসার চালাতো। তো বলে না যে মানে ওই জিনিসটা না, এত টাকা ও নিজের রক্ত বেচে টাকা রোজগার করে এই বাড়িটা চালিয়েছে একটা সময়। তো কাজে এই বাড়িটার ওপরে না একটা রক্তের টান ওর থেকে গেছে, বা কোথাও গিয়ে এই মানে এই যে একের পর এক মৃত্যুলীলা চলে এই বাড়িতে, ওটা একটা পিশাচে পরিণত হয়েছে। তো সেটা শুনে তো ওরা ভীষণ ভয় পেয়ে যায়, বলে ওই যে তুই দেখেছিস লোমস জিনিসটা, ওটা আস্তে আস্তে পুরো পিশাচে পরিণত হয়ে গেছে, কারণ ওর একটা রক্তের প্রতি খিদে আছে। যেহেতু ওই লোকটা মানে মৃত্যু উনি ওই রক্ত বেচে 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 উনি কিন্তু ওনার পরিবারকে চালিয়েছিলেন। পরবর্তীতে উনি মারা যাওয়ার পর ওনার পরিবারও বাড়িঘর দর বেচে টেচে দিয়ে চলে যায়, এবং একটা ফ্যামিলি ওই বাড়িতে টিকতে পারেনি, ওরাও মানে সুরক্ষিত নয়। তো বলছে তাহলে উপায়? বললো এই বাড়িটা তোরা যত তাড়াতাড়ি হয় ছেড়ে দে। তো ওরা মানে রাতারাতি রীতিমতো অন্য জায়গায় ভাড়া বাড়ি নিয়ে চলে যায়, ওই বাড়িটাতে আর থাকেনি, কারণ উনি বলেছিলেন যোগ্য করি যাই করি এই বাড়ি থেকে ওকে তাড়ানো কিন্তু খুব মুশকিল, যেহেতু এই বাড়ির প্রতি ওর ভীষণ টান, এবং একটা কিন্তু বড় কিছু ঘটে যেতে পারে। এবং ওদেরকে বলেন যে আপনারা ত্রিবেণী সঙ্গমে যান, ওখানে গিয়ে যদি একটু স্নান করে বেনারসে একটু মানে বেটার ফিল হয়। তো সত্যি সত্যি বলে আমরা তারপরে যাই বেনারসে, এবং ত্রিবেণী সঙ্গমে বলে বিশ্বাস করো কিনা জানি না শ্রেয়া, আমি না যখন স্নানটা করে উঠলাম, আমার তখন মনে হলো না পুরো বডিটা একদম রিল্যাক্সড হয়ে গেল, মাথার উপর যেন কত প্রেশার ছিল, যেন নিমেষের মধ্যে আমার মাথার পুরো ভারটা হঠাৎ করে পুরো নেমে গেল। সো এটা একটা মানে খুব ডিফারেন্ট একটা অভিজ্ঞতা। বলছি এটা যতক্ষণ কেউ ফিল না করবে বুঝতে পারবে না, যে হঠাৎই তোমার মনে হচ্ছিল যেন কেউ একটা তোমায় বেঁধে রেখেছে, তোমার মাথার উপর চেপে বসে আছে, হালকা হয়ে গেল শরীরটা। তো তারপর থেকে নন্দিতাদির আর কোনো সমস্যাও হয়নি, পরবর্তীতে ওনারা ওখান থেকে শিফট করে চলে এসেছেন। তো কাজে আর কোনোদিন কোনো সমস্যা হয়নি, সবকিছু ফাইন। তো ওই একটা বাড়িতে একটা ছোট্ট অভিজ্ঞতা একসময় নন্দিতাদি সঞ্চারিত হয়েছিল। তো এটা তো গেল নন্দিতাদি সেই ছোট্ট অভিজ্ঞতাটা, কিন্তু এরপর যেটা আমি বলবো সেটা একটা মারাত্মক ভয়ানক ঘটনা, এবং এটা নন্দিতাদির ঘটেছে ঠাম্মার সাথে। নন্দিতাদির ঠাম্মা মানে এটা একটা খুব মানে এরই একটা ফিল দেখো। বলছে যে নন্দিতাদির ঠাকুমা মানে নন্দিতাদির বাবার মা, ওই যে দাদু মানে বড় দাদু, অ্যাকচুয়ালি নন্দিতাদি আমার দি না, উনি অ্যাকচুয়ালি আন্টি হবেন আমার, মানে ওনার বয়সী অনুযায়ী উনি আমার হয়তো আন্টিই বলা উচিত আমার ওনাকে। তাহলে আন্টির বাবা আমার দাদুই হচ্ছে। তো তারও যে বাবা সে মানে ওই বড় দাদু অসম্ভব টর্চারিং ছিলেন। মানে আমরা আজকাল আমি যখন শুনি মানুষের অভিজ্ঞতাগুলো আমি সত্যি কম্পিত হই। আমরা ছোট থেকে ছোট জিনিস অ্যাডজাস্ট করতে পারি না, আমাদের এত লাভিশমেন্ট লাইফে থাকার পরেও আমরা এত ইস্যু ক্রিয়েট করি, আমাদের এটা প্রবলেম ওটা প্রবলেম। আমরা একটু কেউ আমাকে উঁচু গলায় কথা বললে আমরা বলি যে আমাকে ডোমেস্টিক ভায়োলেন্স করা হচ্ছে, এরকম আমরা মানে কেস করে দিচ্ছি, এইসব করছি।
এই ঠাম্মাকে ওই দাদু কি করতো চিন্তা করতে পারো? একটা পিলারের সাথে ভালো করে আষ্টে পৃষ্ঠে দড়ি দিয়ে বাঁধত, তারপরে চারিদিকে চিনি ছোটাতো আর সারা গায়েও চিনি আর তোমার মিছরি ওই রকম সব মাখাতো, মাখিয়ে মানে বেশ করে জবজবে করে ওই ঘি চিনি ওরকম সব মাখিয়ে টাকিয়ে তারপরে ছেড়ে দিত, ওইরকম ভাবে রেখে দিত। এবার ওই পিঁপড়ে মানে হুড়িয়ে পিঁপড়ে ধরতো, সারা গায়ে ওনার পিঁপড়ে এঁটে পিঁপড়ে কামড়ে ওনাকে ক্ষত বিক্ষত করে দিত, ওনার মাথা থেকে মুখ থেকে পা পর্যন্ত একটা জায়গা চিনির দানা ছাড়তো না, ঘি মাখিয়ে তার উপর চিনির প্রলেপ দিয়ে বেঁধে রাখতো একটা থাম্বার সাথে। চিন্তা করতে পারছো কতটা লেভেলের টর্চার এটা, কতটা নৃশংসতা। এবং সে চিৎকার করতো ওই যখন পিঁপড়েতে সারা গায়ে, আমরা একটা লাল পিঁপড়ে কামড়ালে আমরা আ ও টি ব্যাগ লাগাচ্ছি কত কি করছি, সেখানে ওনাকে ওরকম লাখ লাখ পিঁপড়ে চেপে ধরে ওরকম চাই চাই করে ফুলিয়ে দিত। এবং দিনের পর দিন এই অত্যাচারটা ওনার উপর হয়েছে, একটু চুন থেকে পান খসতেই অত্যাচারটা ওনার উপর করা হয়েছে। শুধু এরকম না, মানে বলি আরো সে কত নৃশংসতা বলবো, মানে পায়ের তলায় এরকম মানে একটু ছ্যাঁকা দেওয়াও নয়, মোমবাতি ধরে রেখে দিত, পায়ের চামড়া পুড়ে যাচ্ছে, গলে পড়ে যাচ্ছে, ওই পোড়া পা নিয়ে পরের দিন আবার কাজ করতে হচ্ছে, এই রকম লেভেলের টর্চার করতেন ওনাকে। তো ওই দাদু অসম্ভব টর্চারিং ছিলেন। তো ওই ঠাকুমা আস্তে আস্তে আর সহ্য করতে পারলো না, মানে ঠাকুমা সব সহ্য করার পরেও মানে এতটাই উনি ওনার পরিবারের প্রতি কেয়ারিং ছিলেন, এতটাই ছেলের বউ নাতি নাতনিদের ভালোবাসতেন। নন্দিতা আন্টি বলছে যে আমাকে প্রত্যেকদিন স্কুল থেকে ফিরে এক বাটি করে পায়েস, আমি জানি ঠাম্মা বানিয়ে রাখবে, আমি পায়েস খেতে ভালোবাসতাম বলে প্রতিদিন কিরে পায়েস খাবি না, আমি যেতাম, ঠাম্মা আমাকে পায়েস দিত, আমি পায়েস খেতাম। তো এটা আমার রেগুলারের একটা হ্যাবিট ছিল। তো এই রকম মানে রেগুলার বেসিস না কিছু বাড়িতে চলতেই থাকতো। আর ছেলেরা বাবাকে জমের মতো ভয় পেত, কারোর কথা শুনতো না, প্রচন্ড টর্চার করতো। এরকম চলতে চলতে একদিন উনি পয়জন নিয়ে নেন, ইনটেক করে নেন, এবং তারপরে উনি হসপিটালাইজ ছিলেন, কিন্তু ওনাকে আর বাঁচানো যায়নি, উনি সুইসাইড করেছিলেন। তো এইবার এই ঘটনাটা ঘটে যায়। তারপরে নন্দিতাদি বলছে আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আগে বলি, সেটা হচ্ছে নন্দিতা আন্টি বলছে আমি না স্বপ্ন দেখতাম প্রায়শই, ঠাকুমা আমার স্বপ্নে আসতেন, একটা বাটি নিয়ে দাঁড়িয়ে আছে আর সমানে বলতেন কিরে পায়েস খাবি না, আয় পায়েস খাবি না, এরকম। এর বাইরে খুব একটা কিছু হয়নি, ওনার ঘুম ভেঙে যেত, তখন বুঝতে পারতেন স্বপ্ন দেখছি, মাঝে মাঝে স্বপ্ন পেতেন। ঘটনাটা ঘটলো এর বেশ কিছু বছর পরে ওদের বাড়িতে একটা কারোর বিয়ে লেগেছে। তো বিয়ে বাড়িতে স্বাভাবিকভাবেই দূর সম্পর্কের সমস্ত রিলেটিভ নেবার্স সবাই আসে, বাড়িতে একটা সোশ্যাল গ্যাদারিং হয়, তো প্রচুর লোক প্রচুর জন এরকম একটা ব্যাপার। তো ওর এক পিস্তত দাদা মানে পিস্তত ওনার বাবার পিস্তত দাদা, মানে আন্টির বাবার পিস্তত দাদা, মানে আন্টির এক জেঠু, আর তার তখন নতুন বিয়ে হয়েছে, তো তার নতুন বউ মানে জেঠিমা হচ্ছে সম্পর্কে। তো সেই জেঠু জেঠিমা প্রথম তাদের নতুন বিয়ে হয়েছে, তারা ওই বিয়ে বাড়িতে এসেছে, মানে তাদের বিয়ের পর এটা তাদের প্রথম বিয়ে বাড়ি এসেছে। রাত্রিবেলা যেরকম বিয়ে টিয়ে মিটে গেছে, তারপর তো যে যার মতন যে যার রুমে চলে গেছে শুতে চারিদিকে। এবার ওই বউটা রাত্রিবেলা বোধহয় ওয়াশরুমে উঠেছিল, হঠাৎ ওয়াশরুমের সামনে থেকে বিকট চিৎকার, সে মানে এরকম ভাবে একটা চিৎকার। তো সবাই ভয় পেয়ে দৌড়ে দৌড়ে হচ্ছে কি হলো কি হলো কি হলো, সবাই দৌড়ে দৌড়ে গিয়ে দেখছে ওনা এরকম পা দুটোকে পুরো সোজা একদম টান টান করে পা দুটোকে বিছিয়ে দিয়েছে, দিয়ে মানে কেউ যদি তোমার চুলের মুঠিটাকে ধরে এরকম করে ঘোরায় তাহলে যেরকম ভাবে তোমার মাথাটা ঘুরবে, ওরকম ভাবে ওই নতুন বউটা চুলটা পুরো খোলা, যেন মনে হচ্ছে কেউ ওর মাথা ঘেটকিটা ধরে এরকম ভাবে ঘোরাচ্ছে, ও ওই রকম ভাবে পাটাকে পুরো একদম দুদিকে স্প্রেড করে দিয়ে গোল 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 ওর বডির ওপরে পাটটা ঘুরছে, আর ওরকম করে চিৎকার করছে, আর সমানে মুখে বলছে কি অসভ্য মেয়ে ছেলে, অসভ্য মেয়ে ছেলে, কেন কেন এসছিস সেখানে, হ্যাঁ রাত্রিবেলা খোলা চুলে বাথরুমে আসা, মেয়ে মানুষের রাত্রিবেলা খোলা চুলে বাথরুমে আসা, দাঁড়া তোকেই ধরবো তোকেই ধরবো। ও নিজেই বলছে, কিন্তু কথাটা কিন্তু অন্য কেউ বলছে না, ও নিজেই মুখে বিড়বিড় করছে, ওরকম বিকট চিৎকার করছে, ওরকম মাথাটা পুরো ওর ঘুরছে, আর তার সাথে সমানে ও বলছে অসভ্য মেয়ে ছেলে, অসভ্য মেয়ে ছেলে, রাত্রিবেলা খোলা চুলে বাথরুমে আসা, দাঁড়া তোর দেখাচ্ছি মজা, তোকে ধরবো, ধরবোই তোকে, ধরবো তোকে। মানে
সে এরকম বলেই যাচ্ছে, হ্যালো দিদি প্লিজ 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 আমার নামটা নাও, তৃষা জানা, ওকে তৃষা জানা, ওকে আই এম এ বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ, ডেইলি শুনি তোমার গল্প, বাট আজ ফার্স্ট টাইম কমেন্ট করলাম, থ্যাংক ইউ তৃষা। ওকে, ও এতবার লিখেছে প্লিজ প্লিজ প্লিজ, আমি কমেন্টটা না পড়ে পারলাম না। ওকে, সো তো ওরকমভাবে ঘুরছে। তো ওদের বাড়িতে একজন কাকাবাবু ছিলেন, তো উনি ডক্টর। তো উনি তখন বললেন যে আমি একটা ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিই, ওকে তো সামলানো যাচ্ছে না এইভাবে। তো উনি একটা ঘুমের ইঞ্জেকশন সঙ্গে সঙ্গে ওকে পুশ করে দেন, ও ওখানেই ফেইন্ট হয়ে পড়ে যায়, একদম ঘুমিয়ে পড়ে। এইবার ওকে ওখান থেকে কোলপাজা করে তুলে নিয়ে গিয়ে তো বিছানায় সবাই শুইয়ে দিয়েছে, সবাই তো প্রচন্ড ভয় পেয়ে গেছে, মানে ওই যে সেই রক্তবর্ণ চোখ আর এরকম গোল গোল মাথাটা ঘুরাচ্ছে আর ভ্রমাণে চিৎকার করছে, ওকেই ধরবো ওকেই ধরবো। বেশ, এইবার পরের দিন সকালবেলা ঘুম থেকে যখন সবাই উঠেছে, তখন মানে গ্রামের দিকের মানুষেরা তো ভোরবেলাতেই ঘুম থেকে উঠে পড়ে, একদম আর্লি মর্নিং উঠে পড়েছে, খোঁজ খোঁজ খোঁজ, ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। তারপর দেখছে দূরে ওদের একটা বাড়ির থেকে একটু ডিস্টেন্স একটা পুকুর আছে, সেই পুকুরটা কিন্তু বেশ বড়, লম্বাই চওড়ায়, সেই পুকুরটা কিন্তু বেশ বড়। আমার মতো তোমার কিছু দাদারাও কিন্তু গল্প শোনে, থ্যাংক ইউ সঞ্জয় দা, থ্যাংক ইউ সঞ্জয় দাস। সত্যি আমার এটা খুব দুঃখ যে শুধু মেয়েরা আমার গল্প শোনে, আপনারাও শোনেন, সেটাতে আমি খুব মোটিভেটেড হই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এবার ওই পুকুরে দেখছে উনি একবার এপার থেকে ওপার যাচ্ছেন, একবার ওপার থেকে এপারে আসছেন, একবার এপার থেকে ওপার যাচ্ছে, একবার ওপার থেকে এপারে আসছে, সে কি স্পিডে শশা করে একবার এপার থেকে ওপার যাচ্ছে, ওপার থেকে এপারে আসছে। এবার সবাই তো দৌড়ে দৌড়ে গেছে, ওরে তুই উঠে আয় উঠে আয়। এবার সেই মাঝ জলে দাঁড়িয়ে পড়েছে, মাঝ জলে দাঁড়িয়ে এরকম চোখটা বড় বড় করে বলছে কি, একটা লোক একটা কেউ যদি জলের মধ্যে নেমেছিস সঙ্গে সঙ্গে পাকে ফুটে দেবো, একদম নামবি না, কেউ নামবি না, কেউ যদি জলে নেমেছিস, যে জলে নামবি তার মৃত্যু অনিবার্য, যে জলে পা রাখবি তাকে একদম পাকে পুঁতে দেবো। এবার তো ভয়ে কেউ আর জলেও নামতে পারছে না, এবার কি করবে, ওই পাড় থেকে না হাঁস মুরগি দেখাচ্ছে, এই দেখ হাঁস খাবি হাঁস খাবি হাঁস দেবো, এই দেখ মুরগি খাবি মুরগি খাবি মুরগি দেবো, এরকম করে হাঁস দেখাচ্ছে মুরগি দেখাচ্ছে। সে তো কারোর কথা শোনার কোনো মানে কথাই না। এইবারে ও ওরকম সাঁতার কেটেই যাচ্ছে, ওই অত বড় পুকুর, একবার এপার থেকে ওপার আর ওপার থেকে ওপার অবিরাম, সে থামেই না, প্রায় 50-60 বার এরকম এপার ওপার করা হয়ে গেছে। এবার না সবাই বুঝতে পারছে যে সোলটা ভেতরে থাকলেও ওকে হয়তো পজেস করেছে, কিন্তু বডিটা তো ওর, ও এবার আর নিঃশ্বাস নিতে পারছে না, মানে ওর বডিটা একদম পুরো নেতিয়ে গেছে, ওর বডিটা মানে আগে যেরকম শশা করে যাচ্ছিল, এখন মানে ওর বডির নিজস্ব যে পাওয়ারটা সেটা এত কমে গেছে, মানে ও ওখানে হাঁপাচ্ছে, ও সাঁতার কেটে চলেছে, সাঁতার কাটা বন্ধ করতে পারছে না, কিন্তু এরকম করে হাঁপাতে হাঁপাতে এপার থেকে ওপার যাচ্ছে, ওপার থেকে এপার। এবার তো সবাই বুঝতেই পারছে যে এটা যদি চলতে থাকে ও তো পুরো প্রাণে মারা যাবে, ও তো পুরো একদম নিঃশ্বাসই বন্ধ হয়ে যাবে, এবার ও তো পুরো আর পাচ্ছে না, ওর শরীর তো জবাব দিয়ে দিয়েছে। তো যথারীতি ততক্ষণে ওরা গুণিন আনতে চলেই গেছিল। তো গুণিন এসে সেই পাড়ে বসে কি একটা যজ্ঞ করছে, সেই যজ্ঞ করে তারপরে ওকে সেই মাছ টাছ কি সব কেটে মাছের রক্ত ফক্ত দেখিয়ে বলেছে আয় 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 তোকে দেবো, আয় এদিকে আয় আয়। তো তারপরে ওকে অনেকক্ষণ ধরে ডাকতে ডাকতে শেষ পর্যন্ত সে হাঁপাতে হাঁপাতে মানে কি বলে কি, যখন উঠছে না কিরম ভাবে উঠলো, সাঁতার কাটছিল, কাটতে যখন ওকে অনেকক্ষণ ধরে ডাকছে, কিছুতেই শুনবে না প্রথমে, তারপর যখন শুনেছে কি করলো, হট করে ডুব সাঁতার দিয়ে দিল, ডুব সাঁতার দিয়ে পুরো অতখানি রাস্তা যে কি করে এলো ভগবান জানে, দিয়ে মানে রীতিমতো পাড়ের কাছটাতে এসে ঝপাং করে জল থেকে উঠলো, মানে সে করে চিৎকার করে জল থেকে ওঠার মতন করে। সবাই তো ভাবছে যা কি হলো রে, ডুবে গেল নাকি, সবাই হাঁ করে ভাবছে কি হলো। তো পুরো ডুব সাঁতার দিয়ে ওরকম ডুবে এসে পুরো পাড়ের কাছে ঝপাং করে উঠে করে চিৎকার করে উঠেছে। আর সঙ্গে সঙ্গে সব পাড়ে যারা ছিল জলের মধ্যে নেমে ওকে হ্যাঁচড়াতে টেনে এনে ওকে ওই জোর করে গুণিনের সামনে বসিয়েছে। গুণিনের সামনে বসিয়ে বলছে, এবার উনি কি করছে, চামড়ার জুতো পুড়িয়ে ওই রকম ওর নাকের কাছে ধরেছে, আর সে এরকম ছটপট করছে, বলছে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। এবার ওর দুই ছেলে ওকে ওরকম জাপটে ধরেছে, মানে ওই বাড়ির যে দুটো ছেলে ছিল, বলছে হ্যাঁ বাপটা তো আমারে খাইছে, বাপটা তো আমারে থাকতে দিল না, বাপটা তো আমারে খাইছে, বাপটা তো আমাকে মায়েরা তারপরে ছাড়লো, আর তোরাও এখন আমাকে মারবি, মার মাকে মারবি, মাকেও মার, এরকম করে বলছে।
এবার ওদের খারাপ লাগছে, কিন্তু ওরা বুঝতে পারছে যে এটা তো ঠিক না। হ্যাঁ, বউটাকে চেপে ধরে আছে, এবার উনি ওরকম জুতো মারছে, সর্ষে ছুঁড়ছে, কষ্ট পাচ্ছে, আর সবাই বলছে বাপ তো মারছে, তোরাও মার, তোরাও মার, বাপ মারছে তোরা মারবি না, তোরা কি আমার সন্তান, তোরা আমার সন্তান না, তোরা বাপ মারছে আমারে মারবি তো, মার মার মার, এরকম করে বলছে। তো এই করতে করতে মানে বলছে যে দিদি সকাল অনেক মানে বেলাবেলি গুনিন চলে এসেছিল, তো ধরো 10টা 10:30টার সময় গুনিন এসছে, পুরো দুপুরবেলা তখন 3টে বাজে কন্টিনিউ নাকি ওকে ওই যে যেরকম ট্রেডিশনাল ওঝাদের প্রসিডিওর থাকে, ঝাঁটা পেটা, জুতো পেটা, সর্ষে হলুদ মানে নাকে শুকানো থেকে শুরু করে তারপর সে বিভিন্ন রকম ভাবে করতে করতে তারপরে শেষে নাকি বলেছে ঠিক আছে আমি চলে যাব, ওই যে দূরে পেঁপে গাছটা দেখছিস, মানে ওই যে পুকুরটাতে সাঁতার কাটছিল, ওই পুকুরের ধারে যে পেঁপে গাছটা একটা আছে, ওই পেঁপে গাছের ডাল ফেলে আমি চলে যাব। তো তারপরে নাকি ওই পুকুর গাছ মানে পাড়ের ওই একটা পেঁপে গাছের বিরাট বড় ডাল ভেঙে ও ফেলে দিয়ে তারপর নাকি চলে যায়। এবং 6 মাসের মধ্যে বলে, আমি তো সাময়িকভাবে গুণিন বলছে তাড়িয়ে দিয়েছি, কিন্তু জিনিসটা ফিরে আসার আগে 6 মাসের মধ্যে গয়ায় গিয়ে আপনারা পিণ্ডদান করুন। তো ওরা একদম দেরি না করে ওই ঘটনার ঠিক 6 মাসের মধ্যে ওরা গয়ায় গিয়ে পিণ্ডদান করে আসে ঠাকুমার নামে, এবং তারপর থেকে আর কোনোদিন কিছু হয়নি। ওই একটাই ঘটনা ওদের বাড়িতে ঘটেছিল, কিন্তু এটা ভয়ঙ্কর ইনসিডেন্ট ছিল, এটা একদম একটা রিয়েল ইনসিডেন্ট বললাম। ব্লাউজটা তো খুব সুন্দর, অনন্যা আচার্যা লিখছে ব্লাউজটা হাকোবা, এটা তো মানে সব জায়গাতেই এখন অ্যাভেলেবেল পাবি। এই যে যেগুলো এখন তো ট্রেডিশনাল হাকোবা যেগুলো উঠেছে না, এটা হোয়াইট, রেড, ব্ল্যাক সব রকম পাওয়া যায়, একটা কিনে নিবি, সুন্দর, হ্যাঁ সুন্দর দেখতে, ঘটি হাতা হয় তো ভাল লাগে দেখতে, একদম দুর্গা লাগছে তোমাকে, অর্পিতা বিশ্বাস লিখছে, থ্যাংক ইউ। আচ্ছা কি করে জানলো দিদি, একটা কিউরিওসিটি হচ্ছে, তো এটার অ্যান্সার জানা থাকলে বলো যে ওই মা সোলটা কি করে জানলো যে ওটা ওর বাচ্চার সোল। আর এটাকে লিখছে আত্রিকা হালদার, সোল টু সোল কানেকশন আলাদা করে জানতে হয় না বাবা, সোল টু সোল কানেকশন মানে এটা খুব বাচ্চা বাচ্চা কোয়েশ্চেনটা। সেটা হচ্ছে যে তুমি শরীর পাল্টেও নিতে পারো, তোমার শরীর পাল্টেও যাবে, কিন্তু তোমার বলে না রুহু, যেটা মানে আমাদের যেটাকে বলে ভেতরের যে অন্তর আত্মা, ঠিক আছে, সেটা কখনো চেঞ্জ হয় না। এবং একটা আত্মাকে খুব ভালো করে রেকগনাইজ করতে পারে। একটা সোল টু সোল কানেকশন অনেক ইজি টু বিল্ড, নাকি একটা মানুষের বডি টু বডি কানেকশন, বুঝতে পেরেছো? মানে একটা বডিকে, হ্যাঁ ইউটিউবের স্টোরিটার বুঝতে পেরেছি, ওইটাই আমি ধরতে পারছিলাম না যে তুমি কোন স্টোরিটার কথা বলছো, ইউটিউবের স্টোরিটা, ওটাই বলছি। একটা সোলকে আইডেন্টিফাই করতে পারবে না, বা এটাই ওই সোলটা সেটা চিনতে পারবে না, এটা হবে না। কিন্তু বডিকে নাই রেকগনাইজ করতে পারে, বা তুমি প্লাস্টিক সার্জারি করেও পাল্টে নিতে পারো, কিন্তু সোল টু সোল কানেকশনটা খুব ডিফারেন্ট হয়, এবং সেটা খুব সহজেই মানে বোঝা যায়। ওকে, শাড়িটা কি তাঁত না মলমল? শাড়িটার ডিটেলসটা আমি অলরেডি একবার দিয়ে দিয়েছি, দাঁড়াও আবার বলে দিচ্ছি। এটা জয়ন্তী গাঙ্গুলির কাছ থেকে আমাকে আজকে জয়ন্তী স্পন্সর করেছে। এটা 9875376245, 9875376245 এই নাম্বারে জয়ন্তীর কাছে পেয়ে যাবে। এটা একদম পিওর খাদি কটনের ওপরে আছে, একদম ভেরি সফট মেটেরিয়াল। বিশেষ করে খাদির অনুযায়ী আমি বলছি, এটার 620 প্রাইস যাচ্ছে। খাদির মেটেরিয়াল ওয়াইজও ভীষণ সুন্দর, মানে জাস্ট নেক্সট টু মলমল, এতটাই ভালো কোয়ালিটি। এবং শুধু তাই নয়, যারা একটু বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে তোমরা শাড়ি চাইছো, যে মোটামুটি রেগুলার ওয়্যারের জন্য একদম কমফোর্টেবল ওয়্যার চাইছো, সুতির ওপরে কটনের ওপরে শাড়ি চাইছো, এটা একটা খুব অথেন্টিক মানে জায়গা আমি বলবো। জয়ন্তীর কাছে যাও, ওর কাছে একদম এইরকম 500, 600, 800 এই রেঞ্জের মধ্যে ভ্যারাইটি অফ শাড়ি পেয়ে যাবে। বিভিন্ন রকমের ডেলি ওয়্যারের শাড়িগুলো বেশি পাবে ওর কাছে, যেগুলো তোমার এত কমফর্ট দেবে। তুমি রোজ যারা স্কুলে যাও, বিশেষ করে যারা পুজো, আচ্ছা এই শাড়িটা পুজোর কাজের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, একদম পারফেক্ট। ওকে, 9875376245। আচ্ছা, পুরোটা রিল পাবো শাড়িটার? হ্যাঁ, আমি রিল কালকে পোস্ট করে দিচ্ছি, একবার দেখে নাও, তারপরে বুক করে দাও। বাট কি যে অপূর্ব লাগছে তোমাকে, কি বলবো, দাদা তো দেখে অভিভূত হয়ে যাবে। দাদার আর আমাকে দেখে অভিভূত হওয়ার বয়স নেই, ও এখন আর পাত্তা ফাত্তা দেয় না। তাছাড়া আমরা অনেক কিছু নাও জানতে পারি, কিন্তু সোল অনেক কিছু জানতে পারে, তাদের ক্ষমতা অনেক বেশি। এক্স্যাক্টলি, তুমি না চিনতে পারো, কিন্তু যখন তুমি বডির বাইরে বেরিয়ে যাবে, একটা সোলের ক্ষমতা কিন্তু অনেক বেশি হয়ে যায়। তো সোলকে রেকগনাইজ করতে পারবে না, এটা কখনো পসিবল না।
কালকে তোমার শরীর খারাপ ছিল তাই আসলে না? হ্যাঁ, আমার কালকে একদম শরীরটা পারমিট করছিল না, প্লাস আরও একটা ব্যাপার ছিল, কালকে শুভেন্দুর তমলুকে একটা মিটিং ছিল, তো ও তমলুক গেছিল, তো যার জন্য ও যেহেতু তমলুকে ছিল ওখান থেকে মানে ওর ফিরতে কালকে রাত 12টা বেজে গেছে, তো ও 12টার সময় ফিরেছে। আমি আর বাচ্চাগুলোকে একা রেখে তখন আর লাইভ করিনি, ওদেরও মানে ওদেরও ঠিক মাথাটা ঠিক ছিল না, চিৎকার করছিল, বিরক্ত হচ্ছিল, মাম তুমি যেও না করছিল, তেমন ঠিক আছে কালকে করবো না, পরশুদিন করি। তনিমা দেবনাথ লিখছে কেমন আছো তুমি? ভালো আছি। শর্মিষ্ঠা দাস সাহা, শর্মিষ্ঠা দি আমার সাথে মানডে তোমার কথা হচ্ছে, আমি ফোন করব বা তুমি ফোন করে নিও ফ্রি হলে। বিউটিফুল দিদি ভাই লিখছে বিশাল। ওকে, সো আজকের স্টোরিগুলো কেমন লাগলো ডেফিনেটলি আমাকে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো যেটা শেষটা করলাম কি, তো তারপরে ওই আর কি গয়া গিয়ে পিণ্ডদানের পর থেকে ওই বাড়িতে আর কোনো সমস্যা হয়নি। তো এই হচ্ছে আমাকে পাঠিয়েছিল নন্দিনী আন্টি আমাকে এই গল্প দুটো পাঠিয়েছিল, নন্দিনী ঘোষ। আমার খুব ভালো লাগছিল গল্প দুটো যখন শুনছিলাম, তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি, একটা কথা শেয়ার করে দিই, এক্সট্রা অ্যাড অন কথা। সেটা সেদিনকে একজন কমেন্ট করেছে, তাকে না দেখে মনে হলো যে সে খুব একটা ডেজিগনেটেড পজিশনে হয়তো জব করে বা খুব এডুকেটেড পার্সন, কিন্তু এইটুকুনি বোধ নেই। সে একদিন আমাকে সে বোকার মতো জিজ্ঞাসা করলো, এত এই বারবার এই কথাগুলো বলার মানে কি? এটা একটা কমিউনিকেশন স্কিলের টেকনিক, তোমাদেরকেও বলে দিই। যখন ধরো তুমি লাইভে কন্টিনিউ কারোর সাথে কথা বলছো, এই যে আমরা লাইভে বসে 2 ঘন্টা টানা কথা বলতে হয়তো, এটা তো কোনো রেকর্ডেড ভিডিও নয়। ধরো আমি একটা কথা বলছি, পরের মুহূর্তে এরপরে আমি কি বলতে চলেছি, বা এই যে বলো না তুমি যে দিদি এত বড় গল্পগুলো মনে কি করে রাখো, এই যে কিছু জায়গায় তোমরা মনে হয় না যে এই কথাটা শুনলাম তো আবার রিপিট করছে কেন, অ্যাকচুয়ালি তোমরা যেটা শুনতে পাচ্ছ আমি রিপিট করছি, আমি সেটা পরের যে ঘটনাটা, পরের যে সেগমেন্টটা, সেটা আমি অ্যারেঞ্জ করছি বাই মাইন্ড, যে এরপরে আমি কি বলতে চলেছি। কিন্তু ওই টাইমটা আমি যদি চুপ হয়ে ভাবতে বসি, সেটা শুনতে বাজে লাগবে, সেটা অড লাগবে। সেই জন্য এটা হচ্ছে ফিলিং টাইম বলে এটাকে। এই টাইমটা কিছু একটা কথার মাধ্যমে, বা যে কথাটা তুমি অলরেডি একবার বলেছো সেটাই আবার হয়তো আমি রিপিট করছি, বলার মাধ্যমে আমি যে গ্যাপটাকে ফুলফিল করছি, সেই জায়গাটা আমার মানে রিদমটা আমি মেনটেন করে যাচ্ছি, লাইভের চার্মটা যাতে ব্রেক না করে, আমি কন্টিনিউ মুখে বলে যাচ্ছি, কিন্তু মাইন্ডে কিন্তু আমার চলছে যে আমি নেক্সট কোন সেগমেন্টে আসছি, বা আমি নেক্সট কোন ঘটনাটা বলতে চলেছি, আমি নেক্সট এই গল্পটার সেকেন্ড পার্টটা কি আসছে সেটা অ্যারেঞ্জ হয়ে গেল, আমি এই জায়গাটা ছেড়ে দিয়ে আবার নেক্সট ওইটাতে ঢুকে গেলাম। তো এইগুলো হচ্ছে মানে একটানা কথা বলতে গেলে কিছু স্কিলস লাগে, সেই জন্য। তো ওটা যারা মনে করো না ইনস্ট্যান্ট যে এত রিপিটেশন কেন, রিপিটেশন কিছু জায়গায় যেটা ওটা ফিলিং টাইম, ওটাকে রিপিটেশন বলা যায় না, আর সেটুকু দিতেই হবে, সেটুকু না দিলে আমার পক্ষে সম্ভব না অ্যারেঞ্জ করা, কারণ আমাকেও তো মানুষ, আমি মেশিন তো নই, তাই না? এগুলো হচ্ছে স্কিলস, যারা লাইভ করো তারা এটা করতে পারো, তাহলে কি হবে, লাইভের কন্টিনিউ চার্মটা তোমার নষ্ট হবে না। তুমি যদি হট করে কথা বলতে বন্ধ হয়ে যাও, গিয়ে তুমি এবার ভাবছো যে এরপর নেক্সট কথাটা তুমি কি বলবে, তাহলে কি হবে, তোমার ওখানটা ব্রেক হয়ে যাচ্ছে, তখন সেটা অডিয়েন্স বিব্রত হচ্ছে, বা অডিয়েন্সের কাছে চার্মটা মিসিং হয়ে যাচ্ছে। বাট তুমি বলতে থাকো, কিছু একটা বলতে থাকো, অ্যান্ড দেন তুমি অ্যারেঞ্জ করে নাও বাই মাইন্ড যে তুমি কি নেক্সট বলতে চলেছো, ইট উইল বি মানে ওকে। আচ্ছা, এতক্ষণ টানা লাইভ করাটা খুব কঠিন, আমি ছাড়া আমার মনে হয় না এতক্ষণ টানা লাইভে ইউটিউব ফেসবুক দুটোতে কনস্ট্যান্ট এতক্ষণ খুব কম মানুষই করে, আই থিঙ্ক সো। মানে আমি খুব কম জনকেই দেখেছি একটানা এতক্ষণ লাইভ করতে। আমি নিজে মাঝে মাঝে ভাবি যে এত বক করি কি করে। আচ্ছা, আমি প্রথম প্রায় লকডাউনের সময় থেকে তোমার গল্পের রেগুলার শ্রোতা। সঞ্জয় দাস লিখছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। পিউ লিখছে, অহনা, আমি ওকে অহনাই ডাকি, যাই হোক, ও লিখছে আমার কমেন্ট পড়ো, এরে তোমার কমেন্টটা পড়ে ফেলেছি। আচ্ছা, হ্যালো দিদি, প্লিজ 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 আমার নামটা নাও, তোমার নামটা তো নিয়েছি বাবা। দারুণ গল্পটা, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে অহনার কমেন্ট পড়েছি। আমি কি লেট হয়ে গেছি? হ্যাঁ পাখি, অনেকটা লেট হয়ে গেছে, আমার অলরেডি গল্প বলা শেষ হয়ে গেছে, আমি এবার যাওয়ার পথে, এবার আমি চলে যাব। তোমার গল্প শুনতে খুব ভালো লাগে, তুমি আমার ছোটবেলার ঠাকুমার ঝুলি, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। আমি যখন সত্যি ঠাম্মা হয়ে যাব না, থুরথুরে বুড়ি হয়ে যাব না, সেগুলো বসে লাইভে গল্প বলবো, তো তখন তোদের ছেলে মেয়ে নাতি নাতনি সবাই বলবে দেখো এই দেখো শ্রেয়া ঠাম্মা গল্প বলছে। তখন হবে অ্যাকচুয়ালি আই উইল মিন ইট, ঠাকুমার ঝুলি। ওকে, আচ্ছা, যারা আমাকে গল্প পাঠাবে, তোমরা যারা আমাকে আমার গল্প শেয়ার করতে চাও, 8240840618 নাম্বারে আমাকে তোমরা শেয়ার করে দিও। আর যারা শাড়িটার ফুল ভিউ চাইছো তাদেরকে বলে দিচ্ছি আমি কালকের মধ্যে একটা রিল আপলোড করে দেবো, তোমরা দেখে নিও, তারপরে তোমরা এই এক্সাক্ট শাড়িটাও বুক করতে পারো বা কালার ভ্যারিয়েশন দেখে নিতে পারো। ওকে,
গল্পগুলো খুব ভালো, একটাও লাইভ মিস করি না তোমার। দুর্গা মুখার্জি, থ্যাংক ইউ সো মাচ। তুমি ফার্স্ট ডেতে গল্পগুলো বলেছিলে নিজের, সেই দিনের পর থেকে আমি তোমার ফ্যান হয়ে গেছি, খুব ভালো লাগে। সঙ্গীতা অধিকারী, থ্যাংক ইউ। তখনও শুনবো, বেশ, তখন আমরা সবাই বুড়ি হয়ে যাবো, বল, সবাই মিলে একসাথে বুড়ো বুড়িগুলো শুনবো। এখন যারা শুনছে আমার গল্প, আমি একদিন বুড়ি হয়ে যাবো, তখন আমি ঠাকুমার ঝুলি খুলে বসবো, তখন এতগুলো ঠাকুমা দাদু মিলে বসে বসে আমার গল্প শুনবে। আচ্ছা, আমিও তোমাকে প্রথম দিন থেকে দেখছি। সোমা সেনগুপ্ত, হ্যাঁ, সোমাদিকে আমি অনেক দিন ধরে চিনি, একদম ইনিশিয়াল লেভেল, মানে যখন আমি প্রথম লাইভ স্টার্ট করেছি এসবিজিতে, তখন থেকে আমি সোমাদিকে চিনি। সোমাদি আমাকে স্টোরিও পাঠিয়েছিল তুমি একদম প্রথম দিকে, তোমাকে আমি বহুদিন চিনি। আমি তোমার সব স্টোরি রাত্রে শুনি, একটা নেশা। অর্পিতা দাস, থ্যাংক ইউ। গল্পগুলো খুব ভালো। অরিত্রী ঘটক, ওকে। গল্পগুলো খুব ভালো, লাভ ইউ অরিত্রী ঘটক, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আজকের মতন এখানে শেষ করছি, আবার সানডেতে দেখা হচ্ছে। সানডেতে সবাই বলেছো যে মিকো কিরম প্রোগ্রাম করলো, যদি পসিবল হয় আমি শেয়ার করব তোমাদের সাথে, নাহলে অন্তত কেমন আমি সাজালাম, কিরকম সাজিয়ে স্কুলে পাঠালাম, সেটুকু তো শেয়ার করতেই পারি, তাই না? তো আমি ডেফিনেটলি শেয়ার করব, তোমাদেরও ভালো লাগবে তাই। আর আবার দেখা হচ্ছে সানডেতে 8টার সময়, চলে আসবো। দেখো তোমাদের জন্য সব ধামাকা পুজো স্পেশাল শাড়ি ফাড়ি নিয়ে আসবো, তার সাথে কসমেটিক্স, জুয়েলারি, কি না পাবে। আমার লাইভ দেখলে সবকিছু পাওয়া যায়, শপিং কমপ্লেক্স আর যেতে হয় না কাউকে কষ্ট করে। আমার লাইভে বসলে কিন্তু এই একটা বেনিফিট আছে, কাউকে কিন্তু পুজোর বাজার করতে আর রাস্তায় বেরোতে হচ্ছে না, বাড়ি বসে সবটা হয়ে যাচ্ছে, তাই না? ওকে, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকো।